হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু another ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা পড়ব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে প্রোজটা আমরা পড়ছিলাম, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে নারায়ণ। তো আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আগের পার্ট 1-এ যারা পার্ট 1-এর ভিডিওটা দেখেনি তারা পার্ট 1-এর ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওটা গিয়ে আগে দেখে তারপরে এই পার্ট 2 ভিডিওটা দেখো, নইলে গল্পটার সম্পর্কে যে ফ্লোটা সেটা তোমরা বুঝতে পারবে না। তোমরা পার্ট 1-এ যা পড়েছিলাম তার একটা ব্রিফলি একটা যদি আমি সামারি বলি, তাহলে আমরা কি দেখলাম যে এখানে একজন অ্যাস্ট্রোলজার আছে যিনি কিনা মানে একজন ভণ্ড সাধু, এই সাধু বলা যায় না, মানে একজন ভণ্ড জ্যোতিষবিদ, যিনি কি করে না ওই আমাদের টাউন হল পার্কের দিকে যাওয়ার একটা রাস্তা যেখানে একটু বাজার মতো বসে, মানে স্থায়ী বাজার না অস্থায়ী বাজারে বসে, তিনি সেখানে একজন ফ্রাইড গ্রাউন্ডনাট সেলারের পাশে তার যে মানে এবং তার আলোতে মানে তার নিজস্ব আলো না, মানে সে সাপোর্টিভ বিজনেস, অর্থাৎ সেই গ্রাউন্ডনাট সেলারের কাছে যে লোক আসে সেখান থেকে কিছু পোর্শন লোক তার কাছে যায় এবং তার যে ব্যবসার পসার সে ওখানে বসিয়েছে সেইটা আমরা দেখতে পেলাম। এবং ওই মানে ওই বাজারটা বা ওই লোকালিটি সম্পর্কে একটা ডেসক্রিপশন মতো পেলাম এবং সেখানে লাইটিংয়ের বিষয়টা আরও ভালো করে আমরা জানতে পারলাম। তারপর আমরা জানতে পারলাম কি না সে গ্রাম ছেড়ে মানে তার নিজের যে বাসস্থান বা রেসিডেন্ট ভিলেজ সেখান থেকে সে এক সময় পালিয়ে এসেছিল এখানে, অর্থাৎ এই যেখানে সেই অ্যাস্ট্রোলজি করছে এখন বর্তমানে, কিন্তু কেন আমরা তা জানতে পারিনি। এবার চলো নেক্সট অংশটা পড়ি। বলছি হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, অর্থাৎ তার মানে মনুষ্য সমস্যা বা মনুষ্য জীবনের সমস্যা বিষয়ে তার মানে এতদিন এই ধূর্তামির কাজ করে করে তার একটা মানে সেই সম্পর্কে একটা বিশ্লেষণাত্মক জ্ঞান তার মধ্যে এসেছিল। কীরকম মানে সাধারণত মানুষের সমস্যা কী আছে, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, অর্থাৎ বিবাহ, টাকা পয়সা এবং মানুষদের মধ্যে যে আত্মিক সম্পর্ক বা যে সমস্ত সম্পর্ক আছে তার জটিলতা। স্বাভাবিক, এটা সবার বাড়িতেই বা সবার ক্ষেত্রে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই দেখা যায়। লং প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, অর্থাৎ তার দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস বা এই হচ্ছে মানে কী বলবো আন্দাজে ঢিল ছোড়ার কাজ করে করে তার যে চিন্তাভাবনা বা তার যে ভবিষ্যৎবাণী এই মানে আন্দাজটাকে একটা সঠিক মানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হওয়ার মাত্রা দিয়েছে। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিট কথা বলেই, অর্থাৎ যে ব্যক্তি বা যে কাস্টমার তার কাছে এসে বা তার কাছে এসে পরামর্শ চায় বা যাই করুক না কেন, তার সেই 5 মিনিটের বলা কথার মধ্যেই সে বুঝে যায় যে ওই ব্যক্তিটির সঙ্গে কী ভুল, মানে তার কী হয়েছে। হি চার্জড 3 পাইস পার কোশ্চেন। পাইস পাইস দেখতে এরকম অনেকটা দেখতে পারো, 1 পাই এরকম মানে দেখতে, জাস্ট ডিনোমিনেশন হিসেবে, এক্স্যাক্টলি এরকম না, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য এই ছবিটা দিলাম। তো সে প্রত্যেক প্রশ্নের জন্য অর্থাৎ সেই প্রশ্নের উত্তরের জন্য কত চার্জ করতো না, 3 পাই করে। নেভার ওপেন্ড হিজ মাউথ, তার মুখ কখনোই খুলতো না, টিল দি আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট ধরে সে যতক্ষণ না বকে যাচ্ছে, অর্থাৎ সে বলতে যে ব্যক্তি তার কাছে এসেছে, অর্থাৎ সে 10 মিনিট ধরে না বকা পর্যন্ত ওই অ্যাস্ট্রোলজার তার মুখ থেকে কিছু বলতো না। তার কারণ কী করতো, সে 10 মিনিট ধরে কেন চুপ থাকতো না, হুইচ প্রোভাইড হিম এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইজেস, অর্থাৎ সে এই জন্য চুপ থাকতো যাতে সে তার ওই সমস্ত কথাবার্তা শুনে বুঝে নিতে পারে এবং তাকে 1 ডজন অর্থাৎ 12টার বেশিও স্টাফ মানে 12টার মতো উত্তর এবং উপদেশ তার কাছে দিতে পারে। কারণ দেখো, আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে আমি তোমার সম্পর্কে কিছু বিষয় জানবো, জানলে আমি তারপরে বলতে পারবো সেই আন্দাজ করে। ফলে সে তো এখন প্র্যাকটিস করে করে তার হাত পেকে গেছে এই হচ্ছে ভণ্ডামিতে, তাহলে স্বাভাবিক সে ওই অতক্ষণ ধরে 10 মিনিট ধরে কথা শুনতো, শুনে নিয়ে যে সমস্ত কিছু স্টাফ মানে সমস্ত এই ইনফরমেশন জোগাড় করে নিয়ে তারপরে তাকে রিপ্লাই দিত। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে তার সামনের একজন ব্যক্তিকে বলতো, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালু, কারণ দেখবে অ্যাস্ট্রোলজার্সদের একটা গেস্টার থাকে, তারা ওই হাত ফাত দেখতে পারে, তাই গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস, বলছে তুমি তুমি যে পরিমাণ খাটো বা যে পরিমাণ পরিশ্রম করো সেই পরিশ্রমের তুলনায়
বা সেই মানে প্রচেষ্টার তুলনায় তোমার যে ফল তুমি পাচ্ছ, সেই ফল মানে সেই পরিশ্রমের তুলনায় সেই ফলটা খুবই কম। মানে অর্থাৎ ধরো তুমি কোনো জিনিস 100% দিয়ে পড়েছো, ধরো এই ধরো তোমরা মাধ্যমিক দিয়েছো, ধরো ভেবেছিলে যে আমি ইংলিশে অন্তত মানে 90-90 পেয়ে যাব, কিন্তু দেখা গেল রেজাল্টের সময় তুমি দেখলে যে তুমি পেয়েছো কত, ধরো হচ্ছে 80 বা এরকম 80-85 মতো পেয়েছো। তাহলে এই যে নাম্বারটা কমে গেল, তাহলে এটা তুমি তুমি তোমার এফোর্ট অনুসারী কম পেলে। তাই তার বক্তব্যের মানে হচ্ছে এইটা, মানে তুমি যতটা না প্রচেষ্টা করো ঠিক সেই পরিমাণ ফল তুমি পাচ্ছ না। 9 out of 10 ওয়ার ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম। স্বাভাবিকভাবেই 10 জনের মধ্যে 9 জনেরই কেসটা কি এরকমই। অর হি কোশ্চেন, নতুবা সে কী করে, প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি? আচ্ছা, তোমাদের পরিবারের এমন কোনো মহিলা আছে, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হতে পারে সে খুব মানে দূর সম্পর্কের, দূরের আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, মানে তার তোমার সাথে ঠিক অতটা বনা বনা হয় না, বা সে তোমার প্রতি একটু অসন্তুষ্ট টাইপের, বা সেই তোমার জীবনকে ব্যতিব্যস্ত বা অতিষ্ঠ করে তুলেছে। এরকম আছে, আমাদের জীবনেও আছে। দেখো অ্যাস্ট্রোলজারের কথা আমাদের সাধারণ জীবনে মিলে যাচ্ছে কিনা। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ দ্য ক্যারেক্টার, অর্থাৎ বলছে যে নতুবা সে কী করে, যদি এইসবে না হয় তাহলে তার চরিত্রের একটা বিশ্লেষণ দেয়, বা চরিত্র সম্পর্কে বলে কি, মোস্ট অফ ইউর ট্রাবলস ডিউ টু ইউর নেচার। বলছে এই সকল সমস্যার প্রধান কারণ হচ্ছে তোমার প্রকৃতি, অর্থাৎ তোমার চরিত্রের প্রকৃতি। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ। বলছে তুমি অন্য কোনো কিছু করে কি করেই বা দেখবে, যদি তোমার কপালে শনির প্রকোপ থাকে, তাহলে তুমি যাই করো না কেন, করে কি ফল হবে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার মানে একটা কি বলবো, ইম্পেচুয়াস নেচার বলতে, ইম্পেচুয়াস মানে ইম্পালসিভ, মানে ধরো তোমার একটা হঠকারী একটা মনোভাব আছে, বা হঠকারী একটা প্রকৃতি আছে, অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, এবং একটি কর্কশ বাইরে, অর্থাৎ তোমার ভেতরটা হয়তো যে তুমি না ভেবে না কিছু বলে কিছু করে ফেলো, কিন্তু বাইরে যারা লোক আছে তারা সেটা বলে, মানে তারা সেটাকে কী বলবো, রাগী বা হচ্ছে তোমাকে কঠিন হৃদয়ের মানুষ হিসেবে মনে করে। দিস endeared হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই সমস্ত কথাবার্তা যে সমস্ত কাস্টমার তার কাছে আসে, তাদের কাছে কি করে না, এই জিনিসটা খুবই মানে তাদেরকে কি বলে, সন্তুষ্ট করে। যে কি বলবো, মানে তাদের সম্বন্ধে বলছে যে হ্যাঁ তাদের মন ভালো, অর্থাৎ যে ধরো চুরিও করে সেও নিজে ভাবে যে আমি খুব ভালো, মানে আমি মানুষ হিসেবে খুব ভালো। তো সেরকমই তাদেরকেও এই জিনিসটা বললে তাদেরকে প্লিজ করে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। অর্থাৎ মানুষ, অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা এরকম ভাবতে ভালোবাসে যে তাদের স্বভাব অদম্য প্রকৃতির, মানে ফরবিডিং এক্সটেরিয়ার মানে অদম্য প্রকৃতির, মানে তাদেরকে কিছুতে দমানো যাবে না। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এবং তার পাশে যে সেই ফ্রাইড নাট অর্থাৎ ভাজা বাদাম বিক্রেতা ছিল, সে কী করলো, ব্লিউ আউট, এটা একটা ফ্রেজাল ভাব, মানে নেভানো, এক্সটিংগুইশ, সে সেটা নিভিয়ে এখন মানে বাড়ি যাবে, রোজ টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দিস ওয়াজ আ সিগনাল ফর দি অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। বলছে এটা ছিল একটা ইশারা, কিসের ইশারা, যে অ্যাস্ট্রোলজারেরও টাইম হয়ে গেছে, নাও বাবা এবার পাত্তারি গোটাও, বান্ডেল আপ টু। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস। বলছে তারপর থেকে, অর্থাৎ নাট ভেন্ডার যদি চলে যায় তাহলে সে তো আর আলো পাবে না, কারণ নাট ভেন্ডারের আলোতেই তো সে আলো, মানে তার ওখানটায় আলো ছিল হালকা, তাই সেই অন্ধকার, এক্সেপ্ট ফর আ লিটল shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. বলছে মানে সেখানে সেই নাটভেন্ডার চলে গেলে অন্ধকার, মানে তার জায়গাটা অন্ধকার হয়ে যেত, শুধুমাত্র একটা ওই সবুজ আলোর রশ্মি তার সামনে কোথাও থেকে একটা এসে তার ওই যেখানে সে বসতো তার ওই সামনে এসে পড়তো। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back in his bag. বলছে হি পিকড আপ হার কাউরি শেল, সে তার কী করছে যে ওই সেই
কাউরিশেলসগুলো ছিল, মানে কড়িগুলো ছিল, সেগুলো সে এক এক করে তুলছিল। এবং প্যারাফেনালিয়া মানে সেই ইকুইপমেন্টগুলোর কথা বলছে, অর্থাৎ তার প্রফেশনাল ইকুইপমেন্টের মধ্যে ছিল। কী কী ছিল আমাকে কমেন্ট করে জানাও দেখি কেমন মনে আছে। তো সেই ইকুইপমেন্টগুলো সে নিল অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগের মধ্যে সেগুলো এক এক করে রাখছিল। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন এবং এরপরেও ধীরে ধীরে সেই যে ওই সবুজ আলোর যে রশ্মিটা ছিল সেটাও আস্তে আস্তে মানে আবছা হয়ে যেতে লাগলো। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে ওপরের দিকে তাকিয়ে দেখলো যে একটা মানুষ ঠিক তার সামনেই, অর্থাৎ ওই যেখানে সে বসে ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। হি সেন্সড, তার একটা অনুভব হলো যে আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, হ্যাঁ এটা ক্লায়েন্ট হতে পারে, এবং সে এটা ভেবে বলল, ইউ লুক সো কেয়ার ওয়ান, তোমাকে দেখতে খুবই চিন্তিত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, বলছি এটা তোমার পক্ষে ভালো হবে যে তুমি কিছুক্ষণ আমার পাশে বসো এবং বসে আমার সাথে কথা বলো। দি আদার গ্রাম্বলড সাম রিপ্লাই ভেগলি, অর্থাৎ অন্যজন কি করলো, তাকে অস্পষ্টভাবে মানে অসংলগ্নভাবে উত্তরে কিছু উত্তর দিল। দি অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভিটেশন, তাই দেখলো যখন তার এই মানে মানে পসিবল ক্লায়েন্ট কোনো আমল দিচ্ছে না তার কথায়, তাই সে কী করলো, প্রেজড হিজ ইনভিটেশন মানে তার নিমন্ত্রণে বা তার কাছে বসার যে কথা বা বার্তা সেটার ওপর জোর দিল। ওয়ার আপন দি আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, এবং এই না শুনে ওই যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তি কি করলো, তার মুখের মধ্যে অর্থাৎ অ্যাস্ট্রোলজারের নাকের কাছে ওই তার তালুটা দিয়ে বলছে, সেইং ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, হ্যাঁ তুমি নিজেকে একটা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার বলো। দি অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড অ্যান্ড সেড, এবং সেই আমাদের যে অ্যাস্ট্রোলজার সে কী ভাবলো, মানে নিজেকে মানে একটা চ্যালেঞ্জ ফিল করলো যে হ্যাঁ আমাকে এরকমভাবে বলছে যে আমি অ্যাস্ট্রোলজার কি না, এবং বললো টিল্টিং দি আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, কারণ সেখানে তো আর কোনো আলো নেই, তাই যে ওই সেই মানে নিভু নিভু হয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়ার পথে ওই যে সবুজ আলোর রশ্মিটা তার সামনে ছিল, সেই আলোর দিকে তার হাতের তালু, অর্থাৎ ওই যে আদার ম্যান যে আমরা দেখলাম, সেই আদার ম্যানের বা ওই যে মানুষটার হাতের তালুটাকে একটু হালকা টিল্ট মানে বেঁকানো বা কাত করা, তো কাত করে সেখানে দেখলো ইয়োর্স ইজ আ নেচার, সেই বাঁধা ধরা গতে যেমন আমরা রাইটিং লিখি ওই যেমন বাঁধা ধরা গতে, বলছি তোমার প্রকৃতি, ও স্টপ দ্যাট দি আদার সেড, বলছে না চুপ করো, যে টেল মি সামথিং ওর্থ ওয়াইল, বলছে আমাকে এমন কিছু মানে কাজের কিছু বলো, মানে এই সব কিছু মানে ফাও এইসব শোনার আমার টাইম নেই, আমার কাজের কিছু দরকার। আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, আমাদের বন্ধু অর্থাৎ অ্যাস্ট্রোলজার সে এতে বিরক্ত বোধ করলো। পিকড মানে হচ্ছে ইরিটেটেড। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য বা প্রত্যেক প্রশ্নের জন্য 3 পাই করে চার্জ করি। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, এবং তুমি তার পরিবর্তে অর্থাৎ সেই প্রশ্নের পরিবর্তে যে উত্তর পাবে তা আমি যা চার্জ করি অর্থাৎ 3 পাইয়ের মূল্যের থেকেও আরও বেশি হয়ে যাবে তোমার। অ্যাট দিস দি আদার উইথড্রিউ হিজ আর্ম, এবং এরপরই সেই যে অন্য ব্যক্তি হাত দিয়েছিল সে তার বাহু বা হাতটা তুলে নিল। টুক আউট অ্যান আনা, এবং এক আনা বার করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং তার দিকে দিল। আমরা আনা সম্পর্কে দেখেছি বা জানি, তো ফ্লাং ইট টু হিম, এবং তার দিকে ছুড়ে দিল। সেইং, এটা বলতে যে আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, বলছে আমার কিছু প্রশ্ন আছে তোমায় জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি তোমায় মানে যদি এটা প্রমাণিত হয় যে তুমি গুল মারছো মানে ব্লাফ অর্থাৎ কী বলবো হাওয়ায় ঢিল ছুটছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে তোমাকে ওই যে আমি আনাটা দিয়েছি ওই এক আনা তো ফেরত দিতেই হবে, তার সাথে মানে তার মানে তুমি যে ভণ্ড প্রমাণ হয়েছে বলে তার সাথে তার সুদ মানে ইন্টারেস্ট সহ আমাকে ব্যাক করতে হবে। এক্ষেত্রে বলে রাখি মানে পাই আমরা পড়েছিলাম আগে,
তো ওই আগের স্লাইডেই বললাম পাই। তো ওই পাই আর আনার ডিনোমিনেশনের সম্পর্কটা হচ্ছে 1 আনা সমান সমান 12 পাই ছিল। তাহলে তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে। আর এটা তো জানোই যে সেই তোর অনেকে বলে না যে আমার 16 আনাই জীবন বৃথা। তো 16 আনা বলতে সমগ্র হোল, অর্থাৎ এটা বাংলা কথায় দেখবে বা আমার অনেক সময় বলে থাকে। তো 1 টাকায় 16 আনা হিসেবে ধরা হয়। তো বলছি নেক্সট দেখি, বলছে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি। তাহলে অ্যাস্ট্রোলজার বলছে যে যদি তুমি আমার উত্তরগুলো মানে তোমাকে সন্তুষ্ট করে বা তোমার সন্তোষজনক মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস। দেখো মানে 3 পাই আনা এবার এখন 5 টাকায় চলে গেছে। তাই বলছে যদি তুমি আমার উত্তরে সন্তুষ্ট হও তাই তুমি কি আমাকে 5 টাকা দেবে? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস। আচ্ছা নতুবা তুমি আমাকে 8 আনা দাও, 8 আনা দেবে? অল রাইট, আচ্ছা ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। তাহলে ঠিক আছে আমি রাজি হতে পারি, কিন্তু যদি তুমি ভুল হও তাহলে তো আমি যা দেবো তার ডবল আমাকে ফেরত দিতে হবে। সেড দি স্ট্রেঞ্জার। এখন এই আদার ম্যানটাকে আমরা স্ট্রেঞ্জার মানে অপরিচিত হিসেবে মনে হয় স্ট্রেঞ্জার। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট। বলছে এই চুক্তি বা এই যে সেটেলমেন্ট সেটা দুজনেই মেনে নিল, কিন্তু কিছুক্ষণ একটু যুক্তিতর্ক বা এরকম কথাবার্তা হলো। তারপর দি অ্যাস্ট্রোলজার সেন্ড আপ আ প্রেয়ার টু হ্যাভেন অ্যাজ দি আদার লিড আ চেরুট। বলছে অ্যাস্ট্রোলজার এরপরই মানে মানে সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরই সে এবার একটা গেস্টার করছে, ওপরে দিকে মাথা তুলে ওং ব্রিং শ্রিং ছটফট এইসব বলছে, প্রেয়ার মানে স্বর্গের উদ্দেশ্যে কোনো মন্ত্রফন্ত্র বলছে এরকম ভান করছে। অ্যান্ড এবং সেই মুহূর্তেই যে অন্যজন অর্থাৎ যে স্ট্রেঞ্জার ছিল সে লিড আর চিরুট। দেখবে ওই তোমরা ওই চিরুট বলতে এখানে ওই চুরুট দেখেছো, এখানে দেখো এরকম দেখতে পাবে মানে লোকাল চিরুট যেটা হয় মানে এরকম দেখতে অনেকটা দেখতে পারো। দেখো মানে যেটা তোমার কি বলবো চুরুট যেটা হয় সেটা দেখবে ফিনিশিংটা ভালো হয়, কিন্তু এটা লোকালি তৈরি হয় মানে হ্যান্ডমেড, ওটাও হ্যান্ডমেড যদিও মেশিন মেড প্রবাবলি। তো এটা দেখো এরকম দেখতে। তো এখন সে ওই একটা চিরুট জ্বালালো। দি অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। তো যখন আমরা তো কারণ অন্ধকার, ফলে অ্যাস্ট্রোলজারও যেমন ওই স্ট্রেঞ্জারকে দেখতে পায়নি তেমন স্ট্রেঞ্জারও অ্যাস্ট্রোলজারকে দেখতে পায়নি, কিন্তু সে যেহেতু অর্থাৎ যখন সে ওই চিরুটটা জ্বালাচ্ছিল ওই স্ট্রেঞ্জারটা, তখন তো অ্যাস্ট্রোলজার ওই হেভেনের দিকে মুখ তুলে ভনিতা করছিল মন্ত্র পড়ার, মানে আকাশের দিকে তাকিয়ে ওপরের দিকে তাকিয়ে। ফলে যখন সে ওই চিরুটটা জ্বালানোর জন্য দেশলাইটটা জ্বালালো বা ম্যাচ লাইটটা জ্বালালো, তখন সেই ম্যাচ লাইটের আগুনের ঝলকানিতে সেই তার যে স্ট্রেঞ্জারের মুখটা কে দেখতে পেলো? অ্যাস্ট্রোলজার দেখতে পেলো। দেয়ার ওয়াজ আ পজ। সেখানে যেন হঠাৎ করে একটা স্তব্ধতা নেমে এলো। অ্যাজ কার হুটেড অন দ্য রোড, অর্থাৎ গাড়ির যে সমস্ত আওয়াজ শোনা যাচ্ছে। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, অর্থাৎ জুটকা ড্রাইভার্স বা জুটকা গাড়ি মানে ফিটন গাড়ি যেমন তোমরা দেখতে পারো, যেমন এই যে দেখতে পারো বিভিন্ন ইতিহাসে, বা তোমার ওই প্রফুল্ল চাকি আর আমাদের ক্ষুদিরাম বসু যে একটা মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেটের ওপর আক্রমণ করেছিল, সেরকম যে গাড়ি যদি ইমাজিনেশন বা ছবি তোমরা কখনো দেখে থাকো, তো সেরকম গাড়ি এরকম ঘোড়ায় টানা গাড়ি জুটকা গাড়ি ব্রিটিশ আমলে ইউজ হতো। অ্যাকচুয়ালি এই জুটকা গাড়ি এর উৎপত্তি ইস্ট ইউরোপে অর্থাৎ পোলিশ রিজিয়ানে এটা দেখা যেত, হর্স-ড্রন ক্যারেজ এর নাম। তো ভারতে ব্রিটিশ ভারতে এই জুটকা ড্রাইভার বা জুটকা গাড়ি ছিল। তো সেই জুটকা গাড়ির যে ড্রাইভার সে ওখান থেকে তাদের ঘোড়াদের নিয়ে যাচ্ছে, সেই সমস্ত আওয়াজের মাঝে সে একটা যেন স্তব্ধতা নেমে এলো। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এবং ওই যে লোকজন যে এদিক ওদিক যাচ্ছে অর্থাৎ সেই পার্কের দিকে যাচ্ছে বা সেই পার্কের সেমি ডার্কনেস অর্থাৎ আলো আঁধারির মধ্যে, এখানে অ্যাজিটেটেড মানে উত্তেজিত, উত্তেজিত তো না মানে একটা উত্তেজনার পরিস্থিতির মতো যেন তার মধ্যে ব্যাবেল অর্থাৎ তাদের যে মানে কোলাহল বা চিল্লামিল্লি বা কথাবার্তা মানে একটা জায়গায় যদি অনেকে যেমন যদি কোনো হাটে টাটে গিয়ে থাকো বা ধরো একটা জায়গায় কোনো অনুষ্ঠানের জায়গায় গিয়ে থাকো, দেখবে সাধারণ কথাবার্তাই যদি এক দুজন করে সাধারণ কথাবার্তাই বলে, সেখানে যদি ধরো হাজার হাজার লোক থাকে তাহলে সেটা একটা কিওসে পরিণত হয়। ঠিক সেরকমই বলছে যে ওই সব মানে কী বলবো কোলাহলের মাঝেও যেন সেখানে একটা স্তব্ধতার বা একটা পজ অর্থাৎ থেমে যাওয়ার আর মতো হলো। কেন এই জিনিসটা হলো? সরি, দ্য
দি আদার্স স্যাট ডাউন, এবং তারপরেই সঙ্গে সঙ্গে সেই যে স্ট্রেঞ্জার ব্যক্তি ছিল সে বসে পড়লো। সাকিং হিজ চিরুট, সে তার কী করছে, চিরুটটাকে সাক করছে, মানে যেমন আমরা ধূমপান বা ধরো সিগারেট খেয়ে ওটা হচ্ছে ওই ধোঁয়াটা নিয়ে আবার ছাড়ে, তাই সেই ছাড়াটাকে অর্থাৎ ধোঁয়া নিয়ে ছাড়াটাকে বলছে সাকিং হিজ চিরুট অ্যান্ড পাফিং আউট, অর্থাৎ সেই চিরুটের ধোঁয়াটা টানছে এবং সেটাকে ছাড়ছে। স্যাট দেয়ার রুথলেসলি, অর্থাৎ নির্দয়ভাবে বা ঝপ করে সে তার সামনে যেখানে দাঁড়িয়েছিল সেখানে বসে পড়লো অ্যাস্ট্রোলজারের সামনে। দি অ্যাস্ট্রোলজার্স ফেল ভেরি আনকমফোর্টেবল, এইসবে সেই অ্যাস্ট্রোলজার খুব মানে কী বলবো অস্বস্তি বোধ করলো। হিয়ার টেক ইউর আনা ব্যাক, আই অ্যাম নট ইউজ সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে। বলছে না না না, তোমার এই আনা ফেরত না বাবা, হচ্ছে আমি এই সমস্ত চ্যালেঞ্জের জন্য মানে এইসব চ্যালেঞ্জ আমার দ্বারা হবে না, আমার আজকে খুব দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, এবং সে এইসব বলে টলে এখন তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করছে। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, এবার অন্যজন অর্থাৎ যে স্ট্রেঞ্জার সেই করলো তার হাতের কবজি ধরলো, মানে রিস্ট ধরলো, ধরে বলছে ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। বলছেন তুমি তো পালাতে পারবে না এখন, আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, তুমি আমার টেনে এনে এখানে বসিয়েছো, এখন তো তোমার পালানোর কোনো পথ নেই বাছা। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, অর্থাৎ তার যে সে যে তার হাতের মানে রিস্ট ধরেছে সেই ধরাতে সে মানে কেঁপে উঠেছে, শিভার্ড মানে কেঁপে ওঠা। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেন্ট, এবং তার গলার স্বর আরও কী বলবো মানে কেঁপে কেঁপে এবং ক্ষীণ হয়ে এসেছে, অর্থাৎ গলা মানে আমরা ধরো ভীষণ ভয় পেলে, ধরো সাপোজ তুমি বাড়িতে একটা মানে লুকিয়ে কাজ করেছো, এখন সেটা ধরো মা তোমাকে এসে জিজ্ঞাসা করছে এই তুই এটা করেছিস, তুমি বললে না, কিন্তু কথায় কথার মাধ্যমে দেখা গেলো প্রমাণিত হতে যাবে এরকম, তো তখন তোমার যেমন গলার আওয়াজ হবে সেরকম। এবং সে ওরকমই হয়েছে, বলে লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমোরো। বলছে আমাকে আজকে ছেড়ে দাও, আমি তোমার সাথে কাল কথা বলবো। দি আদার থার্স্ট হিজ পাম ইনটু হিজ ফেস অ্যান্ড সেড, সে আবার মানে সেই স্ট্রেঞ্জার কী করলো, তার হাতের তালু তার মুখের দিকে গুজে দিয়ে বা মুখের দিকে ঠেসে বলল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, চলো বলো, গো অন মানে কন্টিনিউ। তো হঠাৎ করে এটা তোমাদের মনে প্রশ্নই আসতে পারে যে অ্যাস্ট্রোলজার তার অ্যাস্ট্রোলজি সম্পর্কে এত বেশি কনফিডেন্ট ছিল, অর্থাৎ ধূর্ততায় চালাকিতে প্র্যাকটিস করে, কিন্তু সে হঠাৎ করে মানে যখন সে নিজেই ডেকে আনলো, অর্থাৎ বলা যেতে পারে খাল কেটে কুমির এনেছে, নিজেই বিপদ ডেকে এনেছে এই ভদ্রলোককে, তাহলে এই ভদ্রলোক কি সাহসী বা ফরবিডিং মানে নিজের একটা মানে কী বলবো একটা সাহসী ব্যক্তিত্ব বলে কি যে অ্যাস্ট্রোলজার ভয় পাচ্ছে, নাকি না অন্য কারণ আছে, সেটা আমরা গল্পের পরে জানতে পারবো। তো এই পার্টে যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট করে জানিও, এর পরবর্তী পার্ট কিছুদিনের মধ্যেই আপলোড হবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।